দলীয় সিদ্ধান্তের বাইরে যদি ভোট দেয় তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। সুতরাং আপনি নিশ্চিত থাকতে পারেন যে দলীয় ভোট সব বিএনপির প্রার্থী পাবে। এখন প্রশ্ন হচ্ছে ভোটের সিস্টেমটা কি? ভোটের সিস্টেম আপনি যদি গোপন রাখেন, আমি তো জানি না ঠিক প্রেসিডেন্ট ভোট কিভাবে দেবে, সেলিম ভাই হয়তো আমার চেয়ে ভালো জানবেন। সেলিম ভাই হয়তো প্রথমবারের মতো দিবেন। হ্যাঁ, যাই হোক, আমি জানি না। সেলিম ভাই আপনি বলেন তো, ভোটটা কি গোপন থাকবে নাকি? এটা আপনার গোপন থাকারই কথা, যেটা আমরা থাকার কথা বলতে কি, মনে করেন গোপন থাকলে তো আমার ভোট আমি কারে দিব কেউ তো জানার কথা না। জানার কথা না। তাহলে তো ফ্লোর ক্রসিং করলাম কি করলাম না সন্দেহ থাকবে যে 213টা ভোট তে কথার কথা যে এনে 50টা কম পাইছে বিএনপির প্রার্থী, তাহলে বিএনপি ভাবতে পারে যে আমার 50টা ভোট গেল। কিন্তু কোন 50 জন, আমার কাছে মনে হয় বিষয়টা এরকম না। আমি যেটা পত্রিকায় পড়লাম তাতে বোধহয় আপনি কোন প্রার্থীকে দিবেন, প্রার্থীর পাশে আপনার নাম দেওয়া হবে এবং কোন আসনের এমপি এটা লিখতে হবে, এটুকু আমার ধারণা। কাজে ওই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে ইট ইজ সার্টেন যে বিএনপির প্রার্থী যিনি থাকবেন সে পাশ করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কর্নেল অলিকে যে প্রার্থী বানানো হইল এরকম একটা অবস্থায়, সেটা কিন্তু একটা প্রশ্ন, একটা কোশ্চেন মার্ক। এটা কোশ্চেন মার্ক যদি আপনি আনেন তাহলে আমার কাছে একটা আলোচনার বিষয় হয়। আপনি ওইভাবে চিন্তা করেন। আমরা এই মুহূর্ত পর্যন্ত জানি যেটুক, আমার মনে হয় বিএনপির তরফ থেকে কাকে দিবে আমরা জানি না, এখনো কিন্তু স্থির হয় নাই। বাট 11 দলীয় যে বিরোধী দল, 11 দলীয় জোট, তারা কিন্তু কর্নেল অলি সাহেবকে অলরেডি ডিক্লারেশন দিচ্ছেন। তার ক্রাইটেরিয়া কি? উনি একজন আর্মি অফিসার ছিলেন এবং উনি একজন বীর বিক্রম এবং উনি একজন মুক্তিযোদ্ধা। আবার যদি আমি ফখরুল ইসলাম আলমগীর দিকে যাই, আমি কারো দোষ দিচ্ছি না বা নিন্দা করছি না। ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পারিবারিক ব্যাকগ্রাউন্ডে বলা আছে তার ফ্যামিলিতে তার পিতা মুসলিম লীগ করতেন, তিনি মন্ত্রী ছিলেন। তো আমরা তো মুসলিম লীগ করা মানি তখন তাদেরকে রাজাকার ধরা হয় স্বাধীনতার পর থেকে। তো সেই হিসাবে তিনি, তার পরিবারের পারিবারিক প্রশ্ন আছে। তো পারিবারিক প্রশ্ন যদি আনেন তাহলে বিএনপির যোগ্য প্রার্থীকে, পারিবারিক প্রশ্নটা আমি কেন বলতেছি, বাংলাদেশে ইনশাল্লাহ তাআলা গত 53-54 বছর যাবৎ মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের বাইরে কিছু নাই। সুতরাং ইউ মাস্ট পে অনার টু এ ফ্রিডম ফাইটার। তা সেদিক থেকে যদি আপনি বিবেচনায় নেন, ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি বিএনপির প্রার্থী হন আর কর্নেল অলি সাহেব যদি 11 দলীয় জোটের প্রার্থী হন, আমি তো মনে করি সবার ভোট তাকে দেওয়া উচিত, যেহেতু উনি কনফার্ম একজন বীর বিক্রম এবং নিজে একজন মুক্তিযোদ্ধা। কারণ আপনি স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষে, চেতনার পক্ষে, ফুল টাইম চেতনার পক্ষে। তা আপনি চেতনার পক্ষে থেকে যদি ভোট চেতনার পক্ষে না যায় তাহলে তো এটা ইনজাস্টিস। সেক্ষেত্রে আমি মনে করি বিএনপির একজন ভালো প্রার্থী আছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমাকে কি বিএনপি ভাত মাছ দিবে না? আমি জেনুইন কথাটা বলছি। বিএনপিতে একজন ভালো মুক্তিযোদ্ধা আছে, যিনি নিজের মুক্তিযুদ্ধ করছেন, উনি মেজর হাফিজ, যিনি বর্তমান ভারপ্রাপ্ত দায়িত্বেও আছেন। উনি মেজর হাফিজ। আপনি দেখেন একজন ব্যক্তি কতটা ক্রাইটেরিয়া দেন। মুক্তিযোদ্ধা হাফিজ, মেজর হাফিজ, ফুটবলার হাফিজ, তারপরে সাংসদ হাফিজ, মন্ত্রী হাফিজ, স্পিকার হাফিজ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ। তো বিএনপিতে তো এর চেয়ে যোগ্য কোনো লোক নাই। এবং যদি মুক্তিযোদ্ধা হাফিজ ইলেকশন করেন আর মুক্তিযোদ্ধা কর্নেল অলি নির্বাচন করেন, সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা হাফিজ যদি ভোট, জামাতের ভোটগুলোও পান, তা তো আমার কাছে ভালো লাগবে। কিন্তু যদি মুক্তিযোদ্ধা কর্নেল অলি ইলেকশনে দাঁড়ান আর বিএনপির তরফ থেকে আরেকজন এমনভাবে দাঁড়ান যার এই মুক্তিযোদ্ধা হিসেবে তার পরিচয় নাই, যার পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে বিতর্ক আছে, সে যদি পাশ করে, তখন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলা তাদের জন্য নিশ্চয় হওয়া উচিত, আমি মনে করি। তো সেই হিসাবে একটু রাজাকি আপনার সঙ্গে যোগ করি, যেটি এরশাদ হোসেন সেলিম বলেছেন যে আরেকটি নির্বাচনের আগে হয়েছে 91 সালে, যেটি তখন বিএনপির প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, আর বিরোধী দল থেকে দেওয়া হয়েছিল বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। নিশ্চয়ই তাদের দুজনেরও আপনি আপনি তো ওইভাবে নিয়ে আসেন, জানেন, তখন আব্দুর রহমান বিশ্বাসই জয়ী হয়েছিলেন। ওইটাতে বললাম, ওইভাবে যদি বিষয় নিয়ে আসেন তাহলে একটা কথা বলে দেই, এই মুক্তিযুদ্ধের চেতনাটা একটা রাজনৈতিক ইস্যু। নোবডি, কেউ ফিল করে না। ফিল করলে আপনি মুক্তিযোদ্ধার মেয়েরে রাজাকারের ছেলের সাথে বিয়ে দিচ্ছেন, আবার গল্প করেন। মানুষ, বাংলাদেশের লোকগুলাই জানি কেমন। আপনি যেটা টিকে রাখতে পারবেন সেটা বলেন কেন?
আপনি মুক্তিযুদ্ধে এত গুরুত্ব দেন, মুক্তির জন্য জীবন দিয়ে দিতেছেন, হাতাহাতি হয় টক শোতে, যাদের বয়স 75-76 তারা হাতাহাতি করে, উত্তেজনা দেখলে নার্ভাস হয়ে যায় দেশ জাতি, তাহলে আপনি মুক্তিযোদ্ধা ভোট পাবেন না কেন? এই জন্য আমি বলবো, মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়ন করতে হইলে, মুক্তিযুদ্ধের প্রতি সম্মান দেখাইতে হইলে বিএনপির মধ্যে একমাত্র প্রার্থী এখন এই মুহূর্তে মুক্তিযোদ্ধা হাফিজ। তাহলে কি কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী করে জামাত এবং 11 দল মুক্তিযোদ্ধার প্রতি এখন যদি মনে করেন এখানে ফখরুল ইসলাম আলমগীর সাহেব এমপি থাকেন, প্রেসিডেন্টের পদে থাকেন, আর ওইদিকে যদি কর্নেল অলি সাহেব থাকেন, তাইলে যদি ফখরুল ইসলাম আলমগীর সাহেব পাশ করেন আর কর্নেল অলি যদি ফেল করেন, তাহলে জাতি সুচিন্তিত মতামত দিছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। যেটি আমি আপনার কাছে জানতে চাই যে জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে 11 দল, তারা কি আসলে তাদের এখন যে কার্যক্রম আপনি জানেন, আমি একটু পিছনে যেতে চাই, বিরোধী দলের নেতার বাসভবনের আলোকচিত্র থেকে শুরু করে, আলোকচিত্র পরিদর্শন থেকে শুরু করে, এবং কর্নেল অলিকে রাষ্ট্রপতি মনোনয়ন দেয়া, তারা কি মুক্তিযুদ্ধের প্রতি ঝুঁকে গেল? ডেফিনেটলি আপনি যখন একটা মুক্তিযুদ্ধের, শোনেন, কর্নেল অলি সাহেব জামাতে যোগ দিলে, বাংলাদেশের ক্যারেক্টারটা কেমন জানেন? আপনি জামাতে যোগ দিলে রাজাকার হয়ে যাচ্ছেন, কিন্তু জামাতের লোক এসে যদি আপনার দলে যোগ দেয় তখন আপনাকে রাজাকার বলা হয় না। মানে ওইখানে গেলে রাজাকার হয়ে যাবেন, এইখানে আসলে আবার ওই রাজাকার পরিশুদ্ধ হয়ে যায় অন্য একটা দলে গেলে। এই যেমন ধরেন আমাদের প্রায়ত হাসিনা, মানে কি বলে, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা তার মেয়ের যখন বিয়ে দিয়ে দিলেন, আমরা জানি রাজাকারের ছেলের কাছে, ওটা জায়েজ হয়ে গেছে, ওটা নিয়ে কোনো বিতর্ক নাই, ওই 16 বছর কেউ কথা বলে নাই। সুতরাং এই যে আপনার একটা, এগুলো দিয়ে প্রমাণ করা যায়, যে ধাপে ধাপে প্রমাণ করা যায় মুক্তিযুদ্ধের চেতনা না শুধু ক্যাশ করা। তাহলে আমি আবারও জোরালো কণ্ঠে বলছি, যদি আজকে যেমন আমার এখানে সাহাদ হোসেন সেলিম ভাই আছেন, উনি যদি মনে করেন বিএনপিতে এমন একজন লোক প্রার্থী দেয় যিনি মুক্তিযোদ্ধা না ব্যক্তিগতভাবে, আর অন্য জায়গাতে একজন মুক্তিযোদ্ধা দাঁড়ায়, কোনো শর্ত ছাড়াই তো মুক্তিযোদ্ধার পাশ করা উচিত এবং দলকে বলা উচিত উনি মুক্তিযোদ্ধা, পে অনার টু এ ফ্রিডম ফাইটার। অন্যথায় এটা প্রমাণিত হবে যে এটা শুধুই কথার কথা। এইটি নিয়ে আসলে আপনি বলছেন যে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। অবশ্যই 55 বছর ধরে যেটি হচ্ছে সেটি থেকে তো বেরিয়ে আসার কথা ছিল, বা সেটিই তো 5 আগস্টের একটা আকাঙ্ক্ষা ছিল। সেখানে কেন জোর দিচ্ছেন না, বা সেই জায়গাগুলো কেন রাজনৈতিক সেই কথাটা আপনি শুরুতে বলছেন যে টেকসই গণতন্ত্র। টেকসই গণতন্ত্র মানে আমি এক জায়গায় ঘুরতে গেলাম, গিয়ে দেখলাম যে ভাই এখানে তো একটা, এই এলাকায় প্রচুর জেলে আছে। আচ্ছা, তো জেলে আছে তো খাল শুকিয়ে যাইতেছে, তো খালটা খনন করতে হবে, পানি প্রচুর আনতে হবে, পয়লা চইলে আসলাম। এভাবে রাষ্ট্র ঠিক হয় না। রাষ্ট্র ঠিক হওয়ার জন্য আপনার প্রাতিষ্ঠানিক যে পরিবর্তনটা দরকার। যেমন আপনি ধরেন একজন ব্রিগেডিয়ার জেনারেল চালান সিএমএইচ, জি হ্যাঁ, ব্রিগেডিয়ার জেনারেল যে সিএমএইচটা চালায় সেটা ঝকঝক চকচক করে কেন? ওই ব্রিগেডিয়ার সাহেব ঢাকা মেডিকেল কলেজ চালাইতে দেন ডাইরেক্টর হিসাবে, আমি লিখে দিতে পারি। ব্রিগেডিয়ার তো দূরের কথা, আর্মি চিফকে চালাইতে দেন, ব্যর্থ হয়ে জানাই ঢাকা মেডিকেলও যিনি চালান উনিও আর্মি। আমি তো সেটাই বলছি, তাহলে সিএমএইচ তো ঝকঝক চকচক করে, কিন্তু ঢাকা মেডিকেল কেন পারে না? কারণ প্রাতিষ্ঠানিক যে সিস্টেমটা, এই যে আপনি একটু আগে বললেন যে টেকসই গণতন্ত্র, টেকসই গণতন্ত্রের কতগুলো শর্ত থাকে। নাম্বার 1, নাগরিকের ভোটের অধিকার। নাম্বার 2, নাগরিকের বিচার পাবার অধিকার। নাম্বার 3, নাগরিকের স্বাধীনভাবে কথা বলা এবং চলার অধিকার। এখন আসেন ভোটের অধিকার। ভোট যেটা দেখেন, আপনি আনুষ্ঠানিকভাবে ভোট দেখতেছেন, কিন্তু ভোটের পরে বলা হয় জাহিদুরে পাশ করানো হয়েছে, ও মিস্টার এক্স রে পাশ করানো হয়েছে, এই কথা কিন্তু হয়। এই যে পাশ করানো হয়েছে মানে ভোট হয় নাই, আর পাশ করানো হয়েছে মানে ওই সিটটা বিতর্কিত। আচ্ছা, এবারের ভোটে অনেকগুলো আসনে এভাবে বলা হয়েছে, তার মানে কি? আপনি যে 2টা আসনের কথা বলছেন, কেউ কেউ বলছেন নাহিদকে পাশ করানো হয়েছে, ডাক্তার শফিকুর রহমানের পাশ করানো হয়েছে, যদি তাই হয়ে থাকে তাহলে তো 2টা সিটের নির্বাচন হয় নাই। আপনি জিনিসটা বুঝছেন? এই যে মস্করা করে এসে বইলা ফালায় টকশোতে এসে যে সমস্ত দলের লোকেরা একবারও ভাবে না বললাম কি, তুমি যেটা বললাম মানে 2টা সিটে নির্বাচন হয় নাই, এটা তো এই 2টা তো হয়ই নাই, যেহেতু দেওয়া হয়েছে, তাহলে বাকি 298টার অবস্থা কি? কোশ্চেন মার্ক হয়ে যায় না, বিতর্কিত করে যায়, বাহবা নয়, সস্তা বাহবা, পপুলারিটি। এখন আসেন, আপনি যে নাগরিকের বিচার অধিকার দিবেন, বিচার দেওয়ার অধিকারের পূর্ব শর্ত কি? স্বাধীন বিচার ব্যবস্থা। স্বাধীন বিচার ব্যবস্থার জন্য দরকার কি? স্বাধীন সচিবালয়, বিচার সচিবালয়। সেটা কি করলেন? এই ক্ষমতা এসে সেলিম ভাইয়েরা বন্ধ করে দিলেন।
তারপরে বলা আছে বিচারক নিয়োগ যে অধ্যাদেশ সেটাকে আইনে রূপান্তর করলেন না। তাহলে আপনি স্বাধীন বিচার কিভাবে দিবেন? এরপরে আসেন নাগরিকের স্বাধীনভাবে চলার অধিকার, বলার অধিকার, সেটার সাথে সম্পর্কিত হলো গুম অধ্যাদেশ। সেটাকে আপনি আজও আইন বানান নাই, পোক্ত করে আনবেন বলছেন, পোক্ত করে আনবো, এই জন্য এটা পাশ করাইলাম না। 5 মাস কিন্তু পার হয়ে গেছে। তার মানে আপনি নাগরিক অধিকার নিশ্চিত করতেছেন না, স্বাধীনভাবে চলার অধিকার নিশ্চিত করতেছেন না, কে চলতে পারে কি পারে না সেটা ইম্যাটেরিয়াল। বিচার ব্যবস্থা নিশ্চিত করতেছেন না যে বিচার পাবে, সুতরাং আপনার টেকসই গণতন্ত্র